এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। নানান অমঙ্গলকে বিদায় জানিয়ে মঙ্গলের বার্তা নিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানানো হলো। আজ সারাদিন ব্যাপী সেই চমৎকার আয়োজন আপনারা দেখেছেন। 1433কে আমরা স্বাগত জানালাম পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। এটি নিউজের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আজকের এই আয়োজন মুছে যাক গ্লানি এই শিরোনামে শুরু করতে চাই। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত অতিথি উপস্থিত আছেন ডক্টর কামাল উদ্দিন কবির, শিক্ষক ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত এই আয়োজনে। এছাড়া আমার সঙ্গে উপস্থিত হবেন ডক্টর সাইমন জাকারিয়া, লোকসংস্কৃতি গবেষক ও সব্যসাচী লেখক। মূল আলোচনায় যেতে চাই মুছে যাক গ্লানি। আমরা গ্লানি আসলে কতটুকু মুছতে পারলাম সেই আলোচনাও আজকে আমি করব। ডক্টর কামাল উদ্দিন কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আমি শিরোনামে পড়ছিলাম যে বর্ণিল আয়োজনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে আসলে এই দিবসটি উদযাপন করা হয়েছে। শিরোনামগুলো প্রতি বছর ঠিক এরকমই থাকে, কিন্তু আপনি এসে বলছিলেন যে এবারের আয়োজনটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত এবং এত বড় আয়োজন আসলে সচরাচর আমরা মনে করতে পারি না। এটার কারণ কি মনে করছেন? এটা ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি নিজেও একটু বলা যায় কিছুটা বিস্মিত হয়েছি। আমি সারাদিন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বৈশাখী উৎসব নিয়ে। কিন্তু ফেরার পথে আমি একেবারে শুরু থেকে আমার যেখানে বাসা সে পর্যন্ত অনেক অনেক আয়োজন চোখে পড়লো। তো এইটা বোধহয় খুব সম্প্রতি দেখিনি, বা গত বছরের কথা তো আমাদের মনেই আছে যে আমরা স্তিমিত ছিলাম নানান বাস্তবতার কারণে। তো আমার মনে হয় যে একটা বিষয় পরিষ্কার বোধহয় অনুধাবন করার বিষয় আছে, যে বৈশাখ বা বৈশাখী এই যে উৎসব, এইটা প্রায় বলা যায় একমাত্র একটি উৎসব যেটি আমাদের সকলের, মানে বাঙালির, বাংলাদেশির, বঙ্গবাসীর, এভাবে বলা যায়। কেননা এখানে কোনো রকম অন্য কোনো ভেদ নেই এখানে। তো এইটা এ কারণেই, এবং আমি মনে করি যে এই যে সব আজকের যে একটু জাগরণের মতোই মনে হচ্ছে, কেননা আমি আমার যে আবাসিক এলাকা সেখানে একেবারে অনেকগুলো, মানে আমি রাস্তায়, মহল্লায়, পার্কে, বিভিন্ন জায়গায় এই আয়োজনগুলো দেখছিলাম এবং স্বতঃস্ফূর্ত আয়োজন দেখছিলাম। আজকের আয়োজনে আমরা বলছিলাম যে সারা দেশব্যাপী এমন স্বতঃস্ফূর্ত আয়োজন আসলে তেমন করে মনে পড়ে না যে বিগত সালগুলোতে এভাবে দেখেছে কিনা। যেমনটি ডক্টর কামাল উদ্দিন কবির তিনি বলছিলেন যে এটা তো আসলে আমাদের একটা অন্যরকম একটা আয়োজন, একটা প্রাণের একটা দিবস। সেখানে আসলে ধর্ম, বর্ণ, গোত্র কোনো কিছুই তফাৎ করা যায় না। সেটি আমাদের জাতীয়তাবোধকে আসলে সমুন্নত করে, বারবার মনে করিয়ে দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমরা আসলে এখন যেটি দেখতে পাই, এই যে ধর্ম, এই যে বর্ণ, এই যে গোত্র, কোথায় যেন রাজনীতি এসে মিশে গেছে। আপনার কাছে পহেলা বৈশাখটা আসলে কি, কেমন দেখলেন এবার? এবং এই যে বললাম তফাৎটা একটু বড় প্রশ্ন হয়ে গেল, সব মিলে জানবো। আসলে সংস্কৃতি তৈরি হয় কিন্তু একটা ভূখণ্ডের নিজস্ব একটা চরিত্র নিয়ে, সেটা ভূগোল সম্পৃক্ত, সেখানে কৃষি ব্যবস্থা, সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক আছে, তার ভিতর দিয়ে সংস্কৃতি তৈরি হয়। আর ধর্ম মানুষের জীবনযাপনের প্রয়োজনে তৈরি হয়েছে, কিন্তু সংস্কৃতির সঙ্গে ধর্মকে যখন সাংঘর্ষিক জায়গায় দাঁড় করানো হয় তখনই কিন্তু সমস্যাগুলো খুব জটিল আকারে তৈরি হয়। আমাদের এখানে কিন্তু সংস্কৃতির মতো চলবে, ধর্ম অবশ্যই ধর্মকেন্দ্রিক সংস্কৃতিও আছে, কিন্তু সংস্কৃতির ভূখণ্ডের ভৌগোলিক অবস্থার ভিতর দিয়ে সংস্কৃতির একটা বিশেষ রূপ আছে। যেমন বাংলাদেশ কিন্তু খুব বর্ণিল একটি দেশ। এই দেশে এত বেশি বৈচিত্র্য পৃথিবীর খুব কম রাষ্ট্রে আছে। এখানে জাতিগোষ্ঠীর বৈচিত্র্য আছে, এখানে আমাদের বাঙালিদের ভিতরেই অনেকগুলো ক্যালেন্ডার মেনটেন করার ব্যাপার আছে, যেমন বাংলা ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, আরও অন্যান্য ক্যালেন্ডার আছে। সব কিছু মিলিয়ে কিন্তু একটা বৈচিত্র্য নিয়ে থাকে। তবে বৈশাখ আসলেই যেটা হয়, এখানে কিন্তু বহুমাত্রিক বৈচিত্র্যকে একসঙ্গে মিলনের একটা সুযোগ আসে। কিন্তু কেউ কেউ হয়তো তাদের মতাদর্শের কারণে, ধর্মের কারণে, কিন্তু ধর্মও তো আসলে ভৌগোলিক অবস্থায় পরিবর্তিত হয়েছে। বাংলাদেশে যখন ইসলাম আসছে, যদি বলি, আমাদের সুফি সাধকদের মাধ্যম দিয়ে আসছে। তারা কিন্তু এই দেশের ভূখণ্ডের বৈচিত্র্যকে গ্রহণ করেছিলেন, বাদ্যযন্ত্রকে নিয়েছিলেন, সঙ্গীতকে নিয়েছিলেন, এবং সাংস্কৃতিক ঐতিহ্যের যে দেহকেন্দ্রিক সাধনা সেটাকেও নিয়েছিলেন। আমাদের পূর্ববর্তী গবেষকরা সে সম্পর্কে বলেছেন
যে আসলে আমাদের ধর্মের যে দেহকেন্দ্রিক রূপ সেটা কিন্তু এই অঞ্চলের, অর্থাৎ ভারতবর্ষের বা সুনির্দিষ্ট করে বললে পূর্ববঙ্গের, এবং সেটার সঙ্গে যুক্ত হয়েছে। এখন স্রষ্টা এবং সৃষ্টি এই দুইটার আন্তঃসম্পর্ক কিন্তু নির্মাণ করেছিলেন আমাদের দেশের মারফতি সাধকরা। এই বৈশাখে কিন্তু সেই চর্চাটাকে আমরা নিবিড়ভাবে দেখতে পাই। এখানে একদিকে দেহ সাধনার বিষয় যুক্ত আছে, একসঙ্গে এটার যে সাংস্কৃতিক বৈচিত্র্য, যেমন আমরা বলি সঙ্গীত বলি বা পোশাক বলি বা খাদ্য অভ্যাস বলি, সব কিছু কিন্তু এটার সঙ্গে যুক্ত আছে। আসলে যেখানে বাড়ছে সেটা হলো যে নাগরিক প্রকাশের অভিব্যক্তি নিয়েই কিন্তু সবসময় বিতর্ক হচ্ছে। কিন্তু যে আমাদের এখানে কিন্তু বৈশাখের কথা যদি বলি বা নববর্ষের কথা যদি বলি, এটা তো 4500 বছরের ইতিহাস। একদম। আর মঙ্গল শোভাযাত্রা আজকে যেটা দেখছেন, যেটা নিয়ে বিতর্ক করছেন, এটা কিন্তু এটার ইতিহাসকে যদি আমরা একটু এখান থেকে আস্তে আস্তে পিছোতে থাকি, তাহলে দেখবো যে 4500 বছর আগে এই শোভাযাত্রার ট্রেডিশনটা ছিল এবং সেটা যুগে যুগে সেটা পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হতে হতে আজকে একটা রূপে আমরা পেয়েছি, কিন্তু সেই রূপের সঙ্গে আমাদের নিজস্ব ঐতিহ্যের যে মিশ্রণ ঘটেছে সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়নি। আর ব্যাখ্যার ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। যেমন ঢাকাতে 400 বছরের শোভাযাত্রার একটা ইতিহাস আছে, ঈদ মিছিল যেটাকে বলে। ঈদ মিছিলেও দেখবেন কিন্তু সেখানে কিন্তু শ্রেণীগোত্রের সবাই, যদিও সেটা ধর্মকেন্দ্রিক উৎসব ছিল, কিন্তু আমরা ইতিহাসের পাঠে দেখি যে আসলে সেখানে কিন্তু ধর্মগোত্রের বাইরে সবাই কিন্তু যুক্ত হতে পারতো। ঢাকার পুরনো ঢাকার সব পেশাজীবীরা, বিভিন্ন পেশাজীবী লোকজন সেটার সঙ্গে যুক্ত হতো এবং সেই সময়ের জীব বৈচিত্র্যকেও সেটার সঙ্গে যুক্ত করা হতো এবং ইতিহাসকে সেটার সঙ্গে যুক্ত করা হতো। এখন যদি আমরা আমাদের এই সময়কে এই সব পরম্পরা ধরে ব্যাখ্যা করতে পারি, তাহলে কিন্তু অনেক কিছু বিষয়গুলো সমাধান হতে পরিষ্কার পারে, হয়ে যায়। কিন্তু একদম। আমরা সেই ব্যাখ্যাটা হাজির করতে পারিনি। হাজির করতে পারেনি, সেই চেষ্টা তো আসলে অব্যাহত রাখতে হবে। ডক্টর কামাল উদ্দিন কবির, যেমনটি ডক্টর সাইমন জাকারিয়া বলছিলেন যে আমাদের যে ইতিহাস, এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস বা আমাদের যে বৈশাখ উদযাপনের ইতিহাস, সেটি যদি 4000 বছরের পুরনো হয়, তাহলে আমি যেটি বলছিলাম যে ধর্মের সঙ্গে সাইমন জাকারিয়া বলছিলেন যে ধর্মের সংস্কৃতিও আলাদা আছে, কিন্তু পহেলা বৈশাখের যে সংস্কৃতি তার সাথে ধর্মের সংস্কৃতি কি আসলে মেলানো হচ্ছে, বা এখানে বিষয়টা আসলে কি ঘটছে আমি যদি একটু জানতে চাই। ব্যাপারটা বলা যায় যে খুবই দুঃখজনক একটা ব্যাপার, কেননা আমরা এটার যে সহজ আনন্দ, সহজ সমাবেশ, এই যে ব্যাপারটা ছিল সেইটাই হঠাৎ করে দেখতে পাচ্ছি যে নানান জায়গা থেকে, এবং খুবই আজকাল যেহেতু এই মানে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলোতে এত বেশি, এবং বেশ কয়েকজন ওয়াজকারী যেভাবে এটাকে মানে খুবই নোংরাভাবে এটাকে একদম। বলেন, সেটা খুব দুঃখ লাগে। কিন্তু সেই দুঃখকে ছাপিয়ে যায় এই যে আজকের ঘটনা যেটা বললাম, যে আজকে যে নানান জায়গায় এবং এত অংশগ্রহণ, সকল মানে রাস্তাঘাটে সবাই বেরিয়ে পড়েছে সবাই। এবং দেখুন এটা মানে আমাদের একটা পরম সৌভাগ্য বলবো, যে যদি বলি যে বঙ্গ, আমাদের যে বৃহৎ বঙ্গ, এখন সেই অর্থাৎ এই যে সংস্কৃতিটা সেটা একেবারে বঙ্গজ। তো এখন সেই বৃহৎ বঙ্গ এমন একটা শব্দ, এই বঙ্গ, যেটার নামে একটা আমাদের সাগর আছে, একদম মানে বঙ্গোপসাগর। এরকম আর কোনো সাগরের নাম আছে কিনা আমি জানি না, মানে বঙ্গের নামে। তো এটা তার মানে আমাদের এটা অনেক বিশাল একটা ব্যাপার। তো সেইটা আমরা খুব সহজভাবেই একটা খুবই ওই যে বলি ইতিহাস ও ঐতিহ্য, আমরা শব্দটা বলি বটে। ইতিহাস নানান সময় নানান কারণে নানান রকমের পরিবর্তন বা হতে পারে। রূপান্তর ইত্যাদি ইত্যাদি হয়, কিন্তু ঐতিহ্যের ওই যেটা সাইমন জাকারিয়াও বললেন যে ঐতিহ্য, এটা তো একেবারে আমাদের ভিতরকার ব্যাপার, এটা আমরা ভিতরে ভিতরে হয়ে আসে। এই যে এত নিষেধাজ্ঞা, এত অপপ্রচার, এত নোংরা কথা এই বৈশাখ নিয়েও হয়েছে, খুবই মানে বলতে তো একটু ইতস্তত করি যে এই মঙ্গল শোভাযাত্রা নামটি নিয়ে, মঙ্গল, আজকে মঙ্গলবার ছিল, এখন বার তো আসলে পরিবর্তন সেই, হলো না, এমন এখন প্রশ্নও তো সেই- নানাজনে করছেন। সেই, এবং সেখানে আপনি দেখুন ওই যে আপত্তির কথা অনেকে শুনছিলাম যে এই যে কি বিশাখা শব্দ থেকে বৈশাখ হয়েছে, অতএব এইগুলো বিজাতীয় সংস্কৃতি। তাহলে কি বৈশাখের নামও পরিবর্তন হয়ে যাবে? এখন দেখুন, বিশাখা নক্ষত্র থেকে নামটা হয়েছে। এখন আমাদের তো আমাদের যাবতীয় চর্চা, আমাদের যাবতীয় যে আলাপ আলোচনা, এমনকি একাডেমিক যে আমাদের চর্চা, সেখানেও পর্যন্ত এই বিষয়গুলো আলোচনা হয় না। আপনি সাধারণভাবেই দেখেন এই যে বাংলা তারিখের কোনো ব্যবহারটা একটু দাপ্তরিকভাবে হয়তো বাধ্য করা হয় যে চিঠিপত্রে যেন বাংলা তারিখটা থাকে এবং উপরেই থাকে, নিচে ইংরেজিতে থাকে। কিন্তু আমি মনে করি আমাদের প্রাথমিক
শিক্ষার্থী থেকে শুরু করে প্রাথমিক মাধ্যমিক সর্বস্তরে যদি একেবারে খুব সহজভাবে এই কেবল বাংলা তারিখটা যদি প্রতিদিন তাকে যদি আপডেট করে জানানো হয় করা যায় তাদেরকে। তাহলে অর্থাৎ চৈত্র, বৈশাখ এই শব্দগুলো আমাকে যা যা দেয় তা সব আমার সংস্কৃতি থেকে পাওয়া। একদম। অতএব সেইটা তো আপনি এপ্রিল বললে, মার্চ বললে সেই কোনো কিছু আমরা পাচ্ছি না। অথচ দেখুন এই তারিখটাকে বা এই বাংলা অনেকে বলতেই পারে না, দেখলাম 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ করতে পারছে না। এখন এই যে ওই যে নক্ষত্রের সঙ্গে যোগ, তাহলে ওই যে আকাশ ভরা কি সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, মানে এই যে সংযোগ আমাদের একটা মহাজাগতিক, মানে একেবারে সৌরমণ্ডলীয় ব্যাপার, মানে কত বড় করে ভাবা যায়, সেইখানে আমাদেরকে দিন দিন খুবই নিচু করা হচ্ছে, খুবই সংকীর্ণ একটা জায়গায় এনে ফেলা হচ্ছে। এটার সঙ্গে তো আপনিই বলেছিলেন যে রাজনীতি এসে মিশেছে। তো আমি মনে করি যে এই উৎসব, আমাদের এই সার্বজনীন উৎসব, এটিকে যদি সত্যি ওই যতই নাম পরিবর্তন করুন আপনি, কোনোভাবেই আপনি পারবেন না, এটার স্বতঃস্ফূর্ত একটা ধারা থাকবে। ডক্টর সাইমন জাকারিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নাম পরিবর্তনের যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেখানে আমরা দেখছি যে একদম সরকারের পক্ষ থেকে ইনভলভমেন্ট যেটা দেখতে পাচ্ছি, সংস্কৃতিতে এটি আসলে হয় কিনা, বা পহেলা বৈশাখের শোভাযাত্রার নামটা আসলে মঙ্গল হবে নাকি বৈশাখ হবে নাকি আনন্দ হবে, নাম পরিবর্তন যেটি হোক সেটি আসলে সরকারিভাবে কি আসতে পারে? এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে মঙ্গল শোভাযাত্রার উৎপত্তি কারা করেছে, সরকার করেছে নাকি জনগণ করেছে? আসলে শিক্ষার্থীরা করেছে বিশ্ববিদ্যালয়ের, একদম সেখানে সরকারের কোনো ইনভলভমেন্ট ছিল না। তারপরে সেটাকে আস্তে আস্তে যখন ঐতিহ্যের একটা রূপ নিয়েছে, তখন সরকার কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। আচ্ছা। এবং এটা শুধুমাত্র এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ না, এটা বিশ্ব ঐতিহ্যের অংশ। আপনি যদি মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করেন, আপনি কি ইউনেস্কো থেকে পরিবর্তন করতে পারবেন? এটা তো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং সারা পৃথিবীর মানুষ আসছে। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, আজকে সকাল থেকে আমি বাংলা একাডেমিতে ছিলাম এবং চারুকলা পর্যন্ত হেঁটেছি, কারণ বাজার এইসব অঞ্চল হেঁটেছি, এবং অজস্র বিদেশিরা আসছেন এবং তারা প্রথমবারের মতো অনেকেই বিদেশি আসছেন বাংলাদেশে। তারা মুগ্ধ এই সাংস্কৃতিক ঐতিহ্য দেখে। এখন বাংলাদেশের কিন্তু একটা বহুমাত্রিক পরিচয়ের একটা প্রধান জায়গা কিন্তু এটা। আমরা কি বাংলাদেশকে পরিচয় করব কিভাবে? আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য দিয়ে, আমাদের যেটা বলছিলাম 4500 বছরের ইতিহাস আছে সেই ইতিহাস দিয়ে, নাকি আমার সমকাল দিয়ে আমাকে বাংলাদেশকে পরিচয় করব? আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে যাই, আমরা গৌরব করে বলি যে বাংলাদেশের 4000 বছরের ইতিহাস আছে এবং সেই ইতিহাসের উত্তরাধিকার আমরা, এবং সেখানে এত রকম বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্য নিয়ে গৌরব করার আমাদের আছে। আমাদের একটা সমস্যা যেটা আছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক যে মনস্তত্ত্বের পরিবর্তনের যে জায়গা, সেই জায়গা নিয়ে আমরা কোনো কাজ করিনি, কোনো সরকারই কোনোদিন কাজ করিনি। যেমন আমাদের শিশুদেরকে এই মনস্তত্ত্বের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া যে তোমার কিন্তু 4500 বছরের ইতিহাস আছে, তোমার দেশের পণ্ডিত শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর পূজিত হয় সারা পৃথিবীতে। আপনি যান পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, আমেরিকাতে যদি যান, প্রতি বছর 5টা করে বই বেরোয় অতীশ দীপঙ্করের উপরে। সেখানে ইংল্যান্ডে সেখানে হয়, কতটুকু, হ্যাঁ, আমরা কতটুকু ইনভলভ আছি। আমাদের এখানকার কানরূপা, বিরূপা, এদের নিয়ে গবেষণা হচ্ছে পৃথিবীতে, লালন সাইকে নিয়ে গবেষণা হচ্ছে, হাসন রাজাকে নিয়ে গবেষণা, ভবা পাগলা নিয়ে গবেষণা হচ্ছে, এবং সব বিদেশি ভাষায় সেই সব বই বেরোচ্ছে, জাপানিজ ভাষায় বই বেরোচ্ছে, মানে ইটালিয়ান ভাষায় বই বেরোচ্ছে, জার্মান ভাষায় বই বেরোচ্ছে। সেগুলোর খবর কি আমরা রাখি? অর্থাৎ শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নয়, এই বিশেষ কাজগুলোতেও সরকারের আসলে ইনভলভমেন্ট আসলে দরকার আছে। অবশ্যই অবশ্যই সরকারের উচিত যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গাগুলোকে বেশি বেশি প্রচার করা। আপনারা যে গণমাধ্যম বলি, সোশ্যাল মিডিয়া বলি, সেসব জায়গাগুলোতে, যেমন আমাদের যদি ওয়েবসাইটগুলো দেখেন, সরকারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলো দেখলে পারে বিদেশিরা খুবই হাসি তামাশা করে। কারণ হচ্ছে যে ওয়েবসাইটে কোথাও কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো পরিচয় নেই। কি আছে সেখানে? যারা কর্তা ব্যক্তি তাদের ছবি আছেন। জাতীয় জাদুঘরের ওয়েবসাইটে যান, সেখানে কি জাতীয় জাদুঘরে কি আছে সেটা তাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে আছে কিনা, বা বাংলা একাডেমি কী কাজ করে সেটা তাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজে আছে কিনা, বা শিল্পকলা একাডেমি কী কাজ করে সেটা কিন্তু নেই। এটা কিন্তু এখন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আমাদের যে পর্যটন মন্ত্রণালয় আছে, সবারই দায়িত্ব যে তাদের নিজ নিজ ওয়েবসাইটে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে তুলে ধরা এবং আমাদের সভ্যতার ইতিহাসকে তুলে ধরা। ডক্টর কামালউদ্দিন কবির, আপনি একজন শিক্ষক, তাই আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাইবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আকবর
নাম নিয়ে পহেলা বৈশাখী উদযাপনের একটা প্রচেষ্টা করা হয়েছিল, সেটি সম্ভবত আর হয়নি। কিন্তু ছাত্রদের মধ্যে এই বিষয়গুলো আসলে কেন এলো যে আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটি নয়, তারা অন্যভাবে একটু, এবং তারিখটাও তারা কিন্তু পহেলা বৈশাখ নামে করতে চায়নি, তারিখটা ঈশাই বা কিছু একটা ছিল, তারা সেটি নামে, মানে এই বিষয়গুলো কেন ছাত্রদের মধ্যে কাজ করছে? সেখানে মানে শিক্ষকদের কি কোনো ব্যর্থতার জায়গা আছে? অবশ্যই ব্যর্থতার জায়গা অবশ্যই আছে, এবং এটা আসলে হঠাৎ করেই আমাদের কাছে একটু মনে হচ্ছে যে হঠাৎ করে ব্যাপারটা দেখছি, কিন্তু এটা আসলে ধীরে ধীরে আসলে বইছিল। অর্থাৎ এই যে আমি বলবো যে এর আগে অনেক রকমের কাজ হয়েছে, শিল্পকলা একাডেমি মানে প্রতি বছর অনেক উৎসব করেছে, কিন্তু খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে সারা দেশে দেশ ইতিহাস বা আমাদের মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো হঠাৎ করে মনে হলো যে না, কিচ্ছুই নাই একেবারে। যার কারণে আপনি দেখুন ওই যে সেটা বৈশাখী আকবর, তার মানে আপনি রাজা শশাঙ্ক, আকবর, আপনি ইতিহাসটা যদি আমরা ঠিকভাবে দেখি তাহলে তো এগুলো নিয়ে কোনো, এবং ফসলি সন এটা শুধু বাংলাদেশেই তো না, এটা আমাদের পার্শ্ববর্তী প্রায় সবগুলো দেশেই আছে, নেপালে, থাইল্যান্ডে, এমনকি দেখুন এই যে সংক্রান্তি, তারপর সাংগ্রাই আমাদের যে আদিবাসী অঞ্চলে, আবার সংক্রান নামে থাইল্যান্ডে আছে। তার মানে এই যে শব্দগুলো দেখেন মানে খুবই ধ্বনিগত এবং শব্দগত খুব মিল আছে। তার মানে এটা আমরা একটা মহা মিলনের মধ্যেই ছিলাম, ধীরে ধীরেই আমাদেরকে খুবই আলাদা করা হচ্ছে, এবং ধর্ম তারপরে সম্প্রদায়গত একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু সেটা আমরা অন্তত শৈশবে দেখেছি যে আমরা এই গ্রামের যে এই যে চৈত্র সংক্রান্তির সময় যে নীল পূজা বা গাজন বা ওই হরগৌরীর নাচ, এসব জায়গায় আমরা সকলে দল বেঁধে বেঁধে যেতাম, এবং অন্যান্য পূজার উৎসবগুলোতেও যেতাম। তেমন করে সেই আমাদের ঈদ উৎসবও আমাদের, আমি যেখানে বড় হয়েছি সেখানে একেবারেই বেশিরভাগ মানুষ হচ্ছে রাখাইন সম্প্রদায়ের মানুষ এবং অন্য হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু মুসলিম রাখাইন। তো খুবই চমৎকার কি বলবো একটা একসঙ্গে আমাদের জীবন চর্যাটা ছিল, কিন্তু হঠাৎ করে এখন দেখি যে না, আমরা খুব আলাদা করে দেয়া হচ্ছে, এবং এই যে এটা খুবই, এটা বলবো যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এগুলো হওয়াটা খুব দুঃখজনক, এবং এ নিয়ে কথা আমি ঠিক বললেই অনেক রাজনীতি বা সমকালীন অনেক প্রসঙ্গ আসবে, আমি সেই আলোচনায় একদমই আগ্রহী না। আমি চাই যে আমার নিজস্ব বিষয়টা, আমার দেশের ইতিহাস ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরা দরকার আমাদের সর্ব জায়গা থেকে। শব্দের কোনো ধর্ম হয় কিনা, এবং চাইলেই কি একেবারে যেটি আমাদের পরিচয় সেই সংস্কৃতি যে ধারা সেটিকে পরিবর্তন করা যায় কিনা? হ্যাঁ, যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু 400 বছর ধরেই বাংলাদেশের মানুষ মুখোমুখি হয়েছেন, এবং বিশেষ করে আমাদের কবিরা, মধ্যযুগের কবিরা খুব অসাধারণভাবে তার জবাব দিয়েছিলেন যে দেশি ভাষা বিদ্যা যার মনে না জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। এটা কিন্তু এখনকার জন্য প্রযোজ্য। এই যে আমাদের দেশের সাংস্কৃতিক মনস্তত্ত্বের ভিতরে সবসময় একটা দ্বন্দ্ব ছিল, কারণ আমাদের দেশের ভূখণ্ডর এবং ভৌগোলিক যে পরিচয় এবং তার ভিতর থেকে যে সংস্কৃতিগুলো তৈরি হয়েছে, যখন ধর্মকেন্দ্রিক সংস্কৃতির চর্চা এখানে শুরু হয়েছে, বাইরে থেকে যেসব ধর্ম এসেছে, অনেক ধর্ম কিন্তু বাইরে থেকে এখানে এসেছে, তাদের সঙ্গে যখন এদেশের সাংস্কৃতিক উত্তরাধিকার যারা, তাদের চর্চাকারীদের যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সবসময় এই প্রশ্নগুলো এসেছে এবং তারা সেটা জোরালোভাবে জবাব দিয়েছে। আসলে যারা জ্ঞানী, যারা পাণ্ডিত্যের অধিকারী, যারা সংস্কৃতচারী, তারা কিন্তু ঠিকই বুঝেছিলেন যে আসলে এই কথাগুলো বলার দরকার আছে এবং মানুষের উপলব্ধির ভিতরে যেন আসে, কিন্তু তাদের সেই দর্শনকে নিয়ে, তাদের সেই বলে যাওয়া সেই প্রজ্ঞার সেই জ্ঞানকে নিয়ে আমরা কিন্তু চর্চা করতে পারিনি, যে জন্য কিন্তু আমরা ক্রমাগতভাবে সেই একই প্রশ্নের মুখোমুখি হচ্ছে। আমি এই প্রশ্নটাই একটু ডক্টর কামালউদ্দিন কবির আপনার কাছেও করতে চাই। কট্টরপন্থী মুসলিম যারা আছে তারা মনে করে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি একটা উৎসব, এবং তারা মনে করে এটা ইসলাম বিরোধী একটা উৎসব। এটার ব্যাখ্যা কি? এটার আপনার এই কথাটা আসার আগে আমি একটুখানি ওই শব্দর প্রসঙ্গে একটু বলি যে দেখুন, শব্দ এবং ধর্ম আপনি বলছিলেন তো, এখন দেখুন ধর্ম শব্দটা আমাদের এই জনপদে যে অর্থে ছিল, আর রিলিজিয়ান শব্দটা আসার পরে কিন্তু আমার এই ধর্মের যে আসল পরিচয় সেটা একটু পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, কেন ধর্ম বলতে আসলে সব কিছুরই ধর্ম আছে, মানে মানুষের যেমন ধর্ম আছে, একেবারে গাছ পাখি ফুল প্রকৃতির সব কিছুরই একটা ধর্ম, ধর্ম মানে বৈশিষ্ট্য। তো এখন রিলিজিয়ান এসে আমাকে ওই যে একটা প্রাতিষ্ঠানিক বা একটা প্রকোষ্ঠের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা একটা সর্বনাশ হয়েছে। আর শব্দ, এটা মানে আমার কাছের বন্ধুরা জানেন সবাই যে শব্দ নিয়ে ইদানিং আমার বিশেষ একটু আগ্রহ তৈরি হয়েছে, যে শব্দ, আমরা যেসব শব্দ উচ্চারণ করি
আমি আপনার ওই মূল প্রসঙ্গে থেকে সরে গেলে না, না, বলবেন। বলবেন। শব্দ দেখুন, শব্দের অর্থ কিভাবে পরিবর্তিত হয়। আমি দুইটা সহজ শব্দ বলি, যেমন ধরুন চরণামৃত, এটা আমরা সবাই জানি। চরণামৃত বলতে আমরা একেবারেই বুঝি যে ওই যে ঠাকুরের পা ধোয়া জল। তো কিন্তু আপনি খেয়াল করুন যে চরণ মানে কেবল পা নয়, কিন্তু চরণ মানে তো আমাদের এই যে কবিতার কবিতার চরণও তো আমরা বলি। পংক্তি। তাহলে আসলে মুনি ঋষিরা আগে বলেছিলেন যে আমরা যে এইসব শাস্ত্র যা কিছু এটা বলছি, এটা চরণে চরণে অমৃত আছে, অর্থাৎ সেই চরণামৃত সেবন করলে তুমি মোক্ষ লাভ করবে ইত্যাদি। কিন্তু সেইটা পর্যায়ক্রমে এসে একটা জায়গায় এসে ওই যে একটা পা ধোয়া বিশেষ জল হয়ে জায়গায়, গেল। হ্যাঁ, পা ধোয়া জল হয়ে গেল। মুখাগ্নি শব্দটাও তাই। মুখ মানে কেবল মাউথ কেন, মুখ মানে তো আরম্ভ। যে গ্রন্থমুখ, কথামুখ, বইপত্রে আমরা দেখি। তাহলে তাহলে মুখাগ্নি মানে কেবল মুখে আগুন। আচ্ছা, তো এই শব্দ এটা এটা এই বিষয়টা আমার উদ্ভাবন না, এটা আমাদের ভাষাবিদ, আমি তাকে একেবারেই মানে মহর্ষি ভাষাবিদ বলি, কলিম খান এবং রবি চক্রবর্তী, এই দুজন ভাষাবিদ, দুজনই প্রয়াত হলেন সম্প্রতি। তারা এই কাজটা দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে আমাদের বাংলা শব্দের এই যে ক্রিয়াভিত্তিক অর্থ আবিষ্কার করেছেন, এবং তারা অনেক বড় কিছু কাজ করে গেছেন। হয়তো ভবিষ্যতে যারা এই বিষয়ে কাজ করবে তারা সেটা এগিয়ে যেতে পারে। তো আপনি যেটা যে এই যে বলছিলাম যে- হিন্দুয়ানি হ্যাঁ, হ্যাঁ, বলছেন, এটা কি হিন্দুয়ানির এইটা তো সংস্কৃতি একেবারেই চাপিয়ে দেয়। আমি আগেই বলেছিলাম যে আমরা যে এই নীল বা পূজা, ইসলাম বিরোধী কিনা এটা? কোনোভাবে এটা দেখিনি। আমি তো আমার মা বাবাকে একেবারে প্রতি ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি। কাজা করতে খুব কম, কাজা নামাজ খুব কম হয়েছে। কই আমাদের তো কখনোই বলেননি যে না এটা হিন্দুদের পূজা, এটা অমুক পূজায়, কখনোই বাধা দেননি। এখন অনেক জায়গায় হয়তো বলছে যে না এটা হিন্দুদের ব্যাপার, এটা যেও না। এমনকি নাম, বাংলা নামকে যে প্রকৃত বাংলা শব্দের নাম যদি কোনো সন্তানের নাম রাখা হয়, তাতে সেই সন্তানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আজকাল। তো এটা আসলে ওই যে এখন এটা কিভাবে, আপনি হয়তো প্রশ্ন করবেন যে এটা কিভাবে সমাধান হবে। সমাধান আমরা হবে কিভাবে? সমাধান হবে ওই যে আমাদের সম্মিলিত উদ্যোগে। আমরা মানে আমি উদ্যোগ নেবার মতো পরিবেশ এখন আছে কিনা কি মনে করছেন? একটু মানে হতাশায় তো পুরোটাই নিমজ্জিত হয়েছিলাম। তারপরও আমার মনে হয় একটু আশা করা যায়, যদি এই শিশুদের সঙ্গে, ছোটদের মধ্যে যদি এই দেশ, ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো আন্তরিকভাবে, মানে তাকে পাঠদান না, মানে তা পড়ো মুখস্থ করো ব্যাপারটা এটা সে না। জানুক। তাকে সে জানুক, সে এটার ভিতর দিয়ে আসুক, তাহলে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবেই। সম্ভব। ডক্টর সাইমন জাকারিয়া, আমি একটু, আপনি এই বিষয়গুলো নিয়েও গবেষণা করেছেন নিশ্চয়ই। সংবিধানের সংস্কৃতির জায়গা আছে, সংবিধানে নিশ্চয়ই সংস্কৃতি নিয়ে নানান আইনও আছে, সেগুলো নিয়ে যদি একটু জানি। হ্যাঁ, সংবিধানে সুনির্দিষ্টভাবে কিন্তু সংস্কৃতির সুরক্ষা, পৃষ্ঠপোষকতা এবং সেটার প্রচার প্রসারের দায়িত্ব কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু সংবিধানের সেই অংশটা নিয়ে রাষ্ট্রের সব যন্ত্রগুলো কিন্তু সেইভাবে কাজ করছে না। তা আমরা তো জানিও না যে সংবিধানের সংস্কৃতির একটা জায়গা আছে। এই যে আপনি বললেন যে কথাগুলো, সুরক্ষার জায়গাটুকু, সেটিও তো আসলে সেভাবে আমরা জানি না। হ্যাঁ, এটা অবশ্যই শুধু বাংলাদেশের সংবিধান না, এটা আন্তর্জাতিক যত আইন আছে সব আইনের ভিতরেই কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কৃতি সুরক্ষার জন্য। এবং বাংলাদেশ তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ, যেমন জাতিসংঘ বলেন, ইউনেস্কো বলেন, এবং তাদের মূল কাজই হলো সংস্কৃতির সুরক্ষায় রাষ্ট্রকে বাধ্য করা, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সংস্কৃতিকে সুরক্ষা করা। যেমন খুব দুঃখজনক যে মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি পেল, সেটাকে সরকারের কিন্তু দায়িত্ব ছিল সেটাকে যে কোনোভাবে হোক, মত বিনিময় করে হোক, তাদেরকে বুঝিয়ে হোক, বা দীর্ঘদিন ওয়ার্কশপ করে হোক, সেটাকে স্পষ্ট করা যে আসলে এটা তো আন্তর্জাতিক স্বীকৃত একটা ঐতিহ্য, সেটাকে আমরা এইভাবে অনুসরণ করতে পারি। যদি আমাদের দ্বিমত থাকে, যদি আমাদের নতুন কিছু এর ভিতরে সংযোজন করা থাকে, সেটা আমরা করতে পারি, কারণ সংস্কৃতি কিন্তু সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ আজকে একদিনের চাপে যে পরিবর্তন করা যায় বিষয়টা আসলে সেরকম না, 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 অবশ্যই না। আজকে আপনি পরিবর্তন করছেন, কিন্তু পরবর্তীতে আবার তো এটা পরিবর্তন হবে। এক্ষেত্রে আসলে ইউনেস্কো বা আর যাদের কথা বললেন, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, তারা কি কোনো ধরনের অ্যাকশনে যায় বা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই ইউনেস্কোর একটা বিষয় আছে যে প্রতি বছর কিন্তু বাংলাদেশ সরকারকে ইউনেস্কোর কাছে রিপোর্ট দিতে হয়। অর্থাৎ যেগুলো
ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে সেগুলোর পৃষ্ঠপোষকতার জন্য কি কি সরকার করছে, আচ্ছা। জনগণ কিভাবে সেটার সঙ্গে যুক্ত হচ্ছে, জনগণ মানে একদম কমিউনিটি পিপল যেটার সঙ্গে যুক্ত আছে, সেইগুলোর ব্যাপারে সরকার কি করছে সেটা কিন্তু একদমই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। আচ্ছা। তবে ইউনেস্কোর ক্ষেত্রেও আবার একটা বিষয় আছে যে অবশ্যই সংস্কৃতি কিন্তু স্থির কোনো কিছু না, সেটা সময় কাল পরিপ্রেক্ষিত অনুযায়ী কিন্তু সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়। এখন আগে ছিল ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ইউনেস্কো বলতো, এখন ইউনেস্কো সেখান থেকে সরে এসে লিভিং হেরিটেজ করছে, মানে জীবন্ত সংস্কৃতি যেটাকে আমরা বলতে পারি। And যেটা ছিল ইনট্যাঞ্জিবল সেটাকে আমরা বাংলায় অনুবাদ করছি অস্পৃশ্য বা যেটা অধরা এরকম বলা হয়েছে, কিন্তু এটার মূল অর্থটা দাঁড়ায় হলো পরিবর্তনশীলতার ভিতর দিয়ে, যেটা বংশ পরম্পরায় হতে পারে বা গুরু শিষ্য পরম্পরায় হতে পারে বা বিভিন্ন ব্যক্তি পরম্পরায় হতে পারে, যেটা পরিবর্তন হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা পাল্টায়। এবং একজন শিল্পী কবির ভাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, আমরা যখন শিল্পীদের সঙ্গীতের উপস্থাপনা দেখি, একই গান বা একই পালা তিনি করলেন এক রাত্রে, পরের রাত্রে সেটা অনেক বদলে যায়। এই পরিবর্তনশীলতাকেই আমরা বলে থাকি ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। আচ্ছা। সেটা কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রেও ঘটেছে। প্রতি বছর কিন্তু একই মোটিভ নিয়ে সেটা হয়নি, বা প্রতি বছর সেটার কিন্তু বহু মাত্রিকতা, যেমন এবার খুব গত বছরেও খুব ভালো একটা দিক ছিল যে অনেক গোষ্ঠীর মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। এবারও কিন্তু তাই, যে আমাদের দেশের এথনিক কমিউনিটিকে এখানে যুক্ত করা হয়েছে। সেটা আগেও ছিল, কিন্তু সেটা হয়তো নামে ছিল না, সেটা হয়তো প্রকাশের এরকম সুগঠিত রূপে ছিল না, সেটা কোনো না কোনোভাবে ছিল, কিন্তু এখন সেটাকে আর একটু স্পষ্টীকরণ করা হয়েছে। এই যে পহেলা বৈশাখ, এই যে আমাদের জাতীয়তাবাদের যে পরিচয়, সেটা কি শুধুই মাত্র উৎসব কিনা? কেননা আমরা জানি যে 47-এর দেশভাগের পর আইয়ুব খানের আমলে এটিকে আসলে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে, 80-র দশকের শেষের দিকে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা ততটুকু বুঝি কিনা? এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আসলে সংস্কৃতির জন্ম হয়েছে সংস্কার করার জন্য। কাকে সংস্কার করে সে? সমাজকে, মানুষকে, আমাদের প্রবৃত্তিকে, আমাদের রাষ্ট্র, রাজনীতি সব কিছুকে সংস্কার করে কিন্তু সংস্কৃতি। আসলে যখন বৈশাখ উদযাপন সংস্কৃতির একটা খোলস বা একটা পরিচয় নিয়ে আবির্ভূত হয়েছে আমাদের কাছে, তখন কিন্তু সেই কাজটি সবসময় করেছেন। সেটা পাকিস্তান আমলের কথা বলি বা সেটা বাংলাদেশ জন্ম হওয়ার পরে যখন এটাকে নতুন রূপে, যেটা আনন্দ শোভাযাত্রা বা পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা, এখন বৈশাখী শোভাযাত্রা, সব কিছুর ভিতরেই কিন্তু সেই সংস্কার করার প্রেরণাটা সংস্কৃতির ভিতরে থাকে। আপনি যদি দেখেন আমাদের দেশের সাংস্কৃতিক পরিচয় যত কিছু আছে, সব কিছুর ভিতরেই কিন্তু সংস্কার চেতনাটা আছে। একদম। যেটাকে আমরা যেমন সাধকদের গানের কথা যদি বলি, অনেক সময় মনে হতে পারে এটা বিনোদনের গান, কিন্তু ভিতরে যদি ঢোকেন দেখবেন যে ওর ভিতরের মূল প্রেরণাটা হচ্ছে পরিবর্তন করতে চায়, কোনো ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করতে চায়, কোনো কিছু ত্রুটি থাকলে সেটাকে সমালোচনা করে। এটাই কিন্তু সংস্কৃতির বিষয়। যে জন্য পহেলা বৈশাখ উদযাপন সেটা একটা রূপ আকারে তৈরি হয়েছে, কিন্তু সেটা মূলত সাংস্কৃতিক পরিচয় নিয়ে এবং সেই সংস্কৃতির প্রেরণা থেকেই সেই কাজগুলো করেছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর কামালউদ্দিন কবির, আপনার কাছে, আমাদের সময় একেবারে শেষের দিকে, নানাভাবে এই সংস্কৃতির উপর নানান সময় আমরা আক্রমণ দেখে এসেছি। অতি সম্প্রতি যেটা দেখেছি, আমাদের বাউল সাধক যারা আছেন বা বাউল শিল্পী আছেন, তাদের উপর এক ধরনের আক্রমণ দেখেছি। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে চাইবেন? এই তো মানে আমরা একেবারে স্তব্ধ হয়ে যাই, এরকম ঘটনা ঘটলো এই সম্প্রতি এবং উচ্চারণ করা যাচ্ছে না এমন ঘটনা ঘটেছে, কবর ইত্যাদি ইত্যাদি। আরও এই সুফি সাধনার, এই যে বন্ধু সাইমন যেভাবে খুব এই সুফি দর্শন বিষয়ে অত্যন্ত অনুরাগী একজন, খুব আন্তরিক একজন মানুষ, মানে সুফি চর্চা, সুফিবাদ বা সাধনা যারা করেন তারা কখনো কোনো উগ্রতার কোনো পরিচয় দেন না। তাদের মূল ব্যাপারটাই হচ্ছে মানে প্রেম। তো সেইখানে সেই মানুষদের উপরে কিভাবে হামলা হয় এইভাবে নগ্নভাবে, আপনার যদি পছন্দ নাই হয় তো আপনি সেখানে, আপনি তার কাছে, সে তো আপনাকে জোর করে নিচ্ছে না তো, এবং আপনার কোনো কিছুকে সে হামলাও করছে না, ক্ষতির কারণ নয়, তাহলে আপনি কেন এটা করছেন? এইটা মানে এটা ওই যে এখন সংস্কৃতি বা ওই যে একটু আগের প্রসঙ্গ যেটা বললেন আপনারা, সংস্কারকৃত ওই যে ভাষাটাও হয়েছিল, কিন্তু সংস্কার করেই একটা ভাষা হতো, একমাত্র সংস্কৃত ভাষাই যেটা কিনা সংস্কার করে করা হয়েছিল, অন্যগুলো তো হচ্ছে প্রাকৃতিকভাবে হয়তো এসছে। তাহলে সেই সংস্কৃত যোগ
ওই হ্রস্ব ই, এটার এই বর্ণটির অর্থ হচ্ছে সক্রিয় থাকা। তার মানে ওই যে সংস্কারকৃত যেটা সংস্কৃত, সেইটা সবসময় চলমান। সক্রিয় থাকা, চলমান থাকা, এটাই হচ্ছে সংস্কৃতি। এখন আমাদের এই যে কখনো কখনো এরকমের অন্ধকার আসে, এটা মানে এই যে রবীন্দ্রনাথের শিশু তীর্থ দেখছিলাম, যে মানে এই যে তীর্থ শব্দটা আমার বারবার এই লোভটা হয়, যে তীর করে যেখানে মানুষ এসে স্থির হয়, এখন সেইটা হচ্ছে তীর্থ। এখন তীর্থ বললে কেবল একটা পুণ্যস্থান এইভাবে এই যে তীর করে বিশেষ আসে, মর্মে সেটি আসলে নয়। হ্যাঁ সেই। তো এখন এই এক একটা সাধু চর্চার এই যে সুফিবাদের যে জায়গা আমরা গত 2 বছর খুবই দুঃখজনকভাবে যে মানে মাজার এবং অন্যান্য জায়গায় যে নগ্ন আক্রমণ দেখলাম, এবং সেখানে এটা একটু দুঃখের সঙ্গে বলতেই হয়, আমাদের একদম প্রধান গণমাধ্যমের কেউ এই গত 2 দিন আগেই যখন তারা লেখেন কথিত পীর, এই শব্দটা যখন ব্যবহার করেন, মানে এর চেয়ে দুঃখ আর কিছু থাকতে পারে না। তারা এই শব্দটা ব্যবহার করেই কিন্তু ওই বিষয়টাকে আরো উস্কে দেন, একদম। যে কথিত পীর মানে আপনি কে, আপনি এটা যদিও তারা পরে বোধহয় অন্ততপক্ষে সংবাদ মাধ্যমের ভাষাগুলো আসলে সেরকম হওয়া উচিত নয়। একদমই না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা যে প্রত্যাশাটা করছি পুরো আয়োজনের মধ্য দিয়ে, যে আমাদের সংস্কৃতি, আবহমান বাংলার যে সংস্কৃতি, সেটি আসলে সবার মাঝে ছড়িয়ে যাবে। আপনারা যেমনটি বলছিলেন যে একদম শিশু থেকে শুরু করে সবাই সেটিকে সেই আপনভাবে গ্রহণ করবে, সেই চর্চা আসলে চলমান থাক, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, স্বাধীন সংলাপের আজকের আয়োজনে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ।